আন্দোলন শুরু করো, বুলডোজারের সামনে যদি কাউকে কখনো দাঁড়াতে হয় তাহলে আমি প্রথম দাঁড়াবো। শান্তনু সেনকে যেভাবে চিহ্নিত মমতা ব্যানার্জি করছে, এটা বোধহয় মমতা ব্যানার্জি প্রিভিয়াস হিস্ট্রিটাও শান্তনু জানতেন। আর জানার পরেও তিনি ওনাকে প্রশ্রয় দিয়েছেন, যদি আমার জীবন যায় যাবে, যদি আমাকে অ্যারেস্ট করে ফার্দার করবো। 13 বছর জেল খেটেছি, আমার কোনো আর নেই, আমার সংসারটা যাতে থাকে, আমাদের কাজ আমরা করে ছাড়বই, এটা আমরা নাছোড় বান্দা বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী কাউন্সিলরদের রীতিমতো শাসন করেছেন। আপনাদের এলাকায়ও কি মানে তিনি বলেছেন যে তিনি জবরদখল, তারপর পুকুর বোঝাই কোনোটাই বরদাস্ত করবেন না? আপনাদের এখানেও কি একই সমস্যা রয়েছে? না, সমস্যা তো গোটা বাংলা জুড়ে রয়েছে, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। এখানে তো অতি অবশ্যই বেশ কিছু আছে আর কি, বেশ কিছু আছে। এবং পুকুর বোঝাই, আপনি ওই 50 ফুট দিয়ে ঢুকলেই, মানে জাস্ট ঢুকলেই বাঁদিকে দেখবেন একটা পুকুর ভরাট করে বাড়ি এখনও পর্যন্ত হচ্ছে। ওটা অনেক জায়গায় অনেক কিছু বারবার বলা হয়েছে, তা সত্ত্বেও হচ্ছে। অমৃতলাল ওঝা আসবার সময় দেখলেন, অমৃতলাল ওঝা স্কুল ছিল, সেখানে 3টে পুকুর বুঝিয়ে একটা পুকুর রেখে একটা বিশাল কমপ্লেক্স হয়েছে, যার নাম হচ্ছে কি যেন একটা নাম দিয়েছে আর কি, ওই যাই হোক, ওই আমি বলছি একটু পরে নামটা। বিশাল কমপ্লেক্স আর কি, প্রায় 6-7 বিঘা জমির ওপরে হয়েছে। তারপরে এদিকে ধরুন ওই গোপেশ্বর স্কুলের সামনে, ওটাও ওইখানেও পুকুর এবং সব ভরিয়ে এই হচ্ছে। তারপরে হামেশাই বিভিন্ন জায়গায় পুকুর টুকুর ভরিয়ে হচ্ছে, এবং গরিব মানুষদের যাদের নাকি একতলা বাড়ি আছে সেইগুলো ভেঙে 2তলা 3তলা, এই সব তো আর প্রশাসনের দলে যারা আছে এবং বর্তমান প্রশাসকদের মধ্যে যারা নাকি মুখিয়া আর কি, রাজনৈতিকভাবে যারা নাকি অন্তত পলিটিক্যালি নমিনেট করে, তাদের ক্ষেত্রে তো তাদের হস্তক্ষেপ ছাড়া তো এটা হতে পারে না। এই কোনো রাজ্যসভার সদস্য বা কোনো সেন অমুক তমুকের দ্বারা কোনো ডাক্তার দ্বারা হতে পারে না। সার্বিকভাবে এটা হচ্ছে একটা প্ল্যান আর কি। এখন বর্তমান অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অবস্থান পরিবর্তন করলে তো হবে না। দীর্ঘ 11 সাল থেকে আজকে প্রায় 13 বছর অতিক্রমে 14 বছরে হলো, হঠাৎ করে উনি এইগুলো বলছেন। কেন বলছেন না বলছেন সেটা বাংলার মানুষ বুঝছে, কিন্তু সমস্যা হচ্ছে বুঝেও তার প্রতিফলনটা আমরা ঘটাতে পারছি না। দ্যাট ইজ আওয়ার ফল্ট। মানুষের কনফিডেন্স আমরা দিতে পারছি না। মানুষের যে কনফিডেন্স, প্রত্যয় বোধ এবং বামপন্থীদের পক্ষে তাদের সমর্থনটা তখনই আসবে যদি বামপন্থীরা সেই লড়াইকে, সেই কনফিডেন্সটা যদি জনগণের মধ্যে দিতে পারে। আমরা সেই লড়াইয়ে এখন আছি। সেই লড়াইয়ে আছি বলতে বামপন্থী হিসেবে আমি আছি। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সাথে এখনও পর্যন্ত যুক্ত নই, কিন্তু আমি বামপন্থী, আমি লাল ঝান্ডার সমর্থক। সবচেয়ে বড় রাজনৈতিক দল সারা বিশ্বজুড়ে যেটা আছে, কাস্তে হাতুড়ি তারা চিহ্নিত লাল ঝান্ডা, তার সাথে আছি। ফলে এরকম আছে, বহু আছে। তারপরে তো হকার বলুন, এই উচ্ছেদ তুচ্ছেদ অমুক তমুক, বিভিন্ন জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অটো, আপনি যে অটোতে এলেন এমন কোনো অটো নেই বলতে পারবেন। আমি তো এখানে অটো ইউনিয়ন করেছি, রাজ্য স্তরে অটো ইউনিয়ন করেছি, হকার ইউনিয়নের আমি বেঙ্গল জেনারেল সেক্রেটারি ছিলাম, এই সবই রেল হকারে। কিন্তু আমার সময় একটাকেও বলতে পারেন আমাদের সেই সময় হয়েছে। কিন্তু আজকে এমন কোনো অটো নেই যে অটো 5 লাখ 7 লাখ টাকা না দিয়ে এখানে ঢুকতে পারেনি, এবং দিয়েছে কাদের সে তো প্রকাশ্যেই জানে, কাদের দিতে পারে। প্রশাসন এবং প্রশাসক হিসেবে যারা আছে তাদের সাথে বোঝাপড়া কোলাবোরেশন না করে এটা হতে পারে না। আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী করলেন, মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। ওরা রাজনৈতিক নিজে যে দল উনি তৈরি করেছেন নিজে হাতে, সেই দলের মধ্যেও ধীরে 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 যা হয় আর কি, তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে। আমরা উদ্ধব ঠাকরেকেও দেখেছি, সেখানে বিভিন্ন জায়গায় দেখছি আর কি। ভেতর থেকে ভাঙনটা শুরু হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিছু এক্সপোজার উনি নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোনো অবস্থাতেই কোনো সময় হতে পারে না। কারণ ধরুন উনি বলছেন ফেলোডার চলবে না, তারপরেও তো ফেলোডার চললো। আজকে তো হুলুস তুলুস অবস্থা, আমি একটু আগে টিভি খুলেছিলাম, এই কোচবিহার অঞ্চলে তো হুলুস তুলুস চলছে আর কি। মানে জমায়েত হয়ে সিপিআইএমের ওখানকার যে কাউন্সিলর তিনি রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন, বুলডোজারের সামনে দাঁড়িয়েছেন, চলছে আর কি। তো এই সব কিছুর পরে বিহাইন্ড দ্য স্ক্রিন প্রশাসক আছে। এখানে ইন্ডিভিজুয়াল একজনের নাম বললে ভুল হবে, কেউ একটু বেশি কেউ একটু এগিয়ে। হয়তো ডক্টর সেন
এ ব্যাপারে অনেক বেশি এই জাতীয় কাজ করার ক্ষেত্রে তার হাতটা অনেক দূর অবধি এগিয়েছিল। হয়তো সেটা এখন মুখ্যমন্ত্রী সেটা করতে পারছেন না, ডিজলভও করতে পারছেন না, আর ডাইজেস্টও করতে পারছেন না। ফলে ওনার একটা ভাবমূর্তি তৈরি করার জন্য জনসাধারণের সামনে উনি যা করণীয় কর্তব্য করছেন, কিন্তু মানুষ কিন্তু বুঝছে, মানুষ কিন্তু হাসছে। আপনারা একটু খবর নিয়ে দেখবেন, এই সমস্ত ভূমিকায় মানুষ কিন্তু ভীষণ হাসছেন আর কি। এটা হচ্ছে বাস্তব আমার উপলব্ধি আর কি। দমদমে শান্তনু সেনের বিরুদ্ধে আপনারা একাধিক অভিযোগ করেছেন, পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ সামনে এসেছে, কি বলবেন বিষয়টা? আমি একটা কথা বলি, আমি তো 14 সাল অবধি জেলে ছিলাম, 2002 সাল থেকে 14 সাল অবধি জেলে ছিলাম, 13 বছর দীর্ঘ সময় জেলে ছিলাম। তার আগেই শুরু হয়েছিল অমৃতলাল হজা ঠজা যেগুলো বললাম, সেগুলো তার আগেই শুরু হয়েছিল আর কি। এবং সেই শুরুটা চলছে, ধারাবাহিকতার কোনো রকম ঘাটতি পড়েনি। এবং সত্যি কথা বলতে কি, যেখানে সরকার বলছে এবং একদম কেন্দ্রীয়ভাবেও বলছে যে কোনো পুকুর ভরাট করে কোনো কিছু করা যাবে না, তৎসত্ত্বেও যখন হচ্ছে তখন স্বাভাবিক নিয়মেই বোঝা যায় প্রশাসক এবং অঞ্চলের যারা প্রশাসক হিসেবে যারা নাকি নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, তাদের ব্যক্তিগত মাসল পাওয়ার এবং তাদের ব্যক্তিগত উদ্যোগ এবং তাদের ইনভলভমেন্ট ছাড়া, এবং ইকোনমি যদি তার পেছনে কাজ না করে, অর্থনীতিগতভাবে তার সম্পর্কের যদি না একটা সংযোগ থাকে, তাহলে এই কাজ করা সম্ভব নয়। এবং এইগুলো একমাত্র রুখে দিতে পারে কমিউনিস্ট পার্টি, এবং রোখার মতো সেই রকম সাংগঠনিক দক্ষতা ক্ষমতা ধীরে ধীরে আমরা অর্জন করছি। আমরা রুখে দাঁড়াবো, আমরা রুখে দাঁড়িয়ে এর প্রতিবাদ আমরা করব, তাতে ঝরবে, রক্ত ঝরবে। আমরা গান গাইছি, ঝান্ডার রং যদি ফিকা হয় রক্তে রাঙিয়ে নিও কমরেড, অধিকার চাইলে পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। যখন আমরা করছি, এটা বাস্তবায়িত করার জন্য আমরা যা করার নিশ্চয়ই করতে হবে। বামপন্থীদের সে আন্দোলন সংগঠিত হচ্ছে এবং হবে, করব, এবং জয়ী আমরা হবই আলটিমেটলি। ও রক্তক্ষয় হবে, হয়তো আমি মনে যাব, শহীদ হতে পারি, কিন্তু তাতে কিছু যায় আসে না, আমি ওদের পরোয়া করি না। আমি সেই জন্য ওপেন আজকেও পোস্টে লিখলাম, আন্দোলন শুরু করো, বুলডোজারের সামনে যদি কাউকে কখনো দাঁড়াতে হয় তাহলে আমি প্রথম দাঁড়াবো। আমার এখনও ফেসবুকের মধ্যে রয়েছে, একটু আগেই পোস্ট করলাম, আমি দাঁড়াবো ব্যক্তিগতভাবে। তাতে যদি আমার জীবন যাবে, যদি আমাকে অ্যারেস্ট করে ফার্দার করবো। 13 বছর জেল খেটেছি, আমার কোনো আর নেই, আমার সংসারটা যাতে থাকে এইটুকুনি দেখে আমি যে রাজনৈতিক দলকে সমর্থন করি তাদের কাছে অনুরোধও করেছি আমি, সেটা দেখুন। বাকি লড়াই সংগঠিতভাবে করতে হবে। ইন্ডিভিজুয়াল লড়াইতে না, একজন নিদর্শন তৈরি করতে পারে, একটা এক্সাম্পল তৈরি করতে পারে, কিন্তু এক্সাম্পলটাকে টেনে নিয়ে যেতে চাই সংগঠন, শক্তিশালী সংগঠন। সেই সংগঠন তৈরি করার ক্ষেত্রে আমরা ভীষণভাবেই বামপন্থীরা ব্যস্ত, এবং সে কাজে আমরা উদ্যোগী। কিন্তু আমাদের কাজ আমরা করে ছাড়বই, এটা আমরা নাছোড়বান্দা বলা যেতে পারে, এ নিয়ে পরোয়া করার কোনো ব্যাপার নেই। শান্তনু সেনকে আপনারা স্কয়ার ফুট সেন বলেন, তৃণমূল বলে যে আপনারা বিভিন্নভাবে বদনাম করার চেষ্টা করেন, এই বলার কারণটা কি? না, স্কোয়ার ফুট সেন্টার নামটা এসেছিল নান্তি বলে, এখানেই একজন থাকে আমাদের এই কালীচরণ ঘোষটার একজন বড় প্রমোটার। আমি যখন জেলে যাই তখন জানতাম নান্তির মতো প্রমোটার কেউ নেই আর কি। এই নান্তির প্রমোটার, নান্তির সবটা আছে আমার কাছে, এখানেই আছে। আমি নান্তির ওটা দেখলেই বুঝতে পারবেন স্কোয়ার ফুট সেন্টার কোথা থেকে নাম এসছে আর কি। এবং এখন এটা চলে গেছে, এখন একজন ডাক্তার, তার ডাক্তারের নামে কেউ তাকে ডাকে না, এখন ডাক্তার বলে তার সামনের আগে স্কোয়ার ফুট বলে তার আগে বসায়। সেটা জনতা সেটাকে অ্যালাউ করছে, এবং জনতা নিশ্চয়ই তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছে যে এটার বাস্তবতা আছে, সত্যতা আছে, সেই জন্যই সেটা বলে। এবং আমি ওই স্কোয়ার ফুট সেন বলি না, আমার সাথে যদি কখনো কথা হয় বলে আমি শান্তনু সেন বলেই রাখি, কারণ খুব ছোটোবেলা থেকে ওকে দেখেছি। তখন আমি যখন জেলে ঢুকেছি তখন রাজনীতির সাথে ওর সম্পর্কও ছিল না, ওদের পরিবারের সাথে। ওর বাবা কিছু রিক্সা চালক, ওর ওনার রিক্সা ছিল, সেই গোটা 25-30। এইভাবেই ধীরে ধীরে ওরা, তারপরে শান্তনু শুনলাম জেলে থাকাকালীন ও কাউন্সিলর নির্বাচিত হয়েছে, এবং ধীরে ধীরে তারপরে উত্থান তো প্রত্যেকেরই জানা আছে। এবং এই স্কোয়ার ফুট সেন্টার ওই নান্তির মাধ্যমেই আর কি প্রথম বাজারে আসে, এবং নাও স্টিল আই এম ক্যাট দ্যাট ভেরি ডকুমেন্ট রাদার ভিডিও, ইফ ইউ ওয়ান্ট টু, আই এম অলওয়েজ রেডি টু প্রডিউস ইন প্রেজেন্স অফ ইউ আর কি। হ্যাঁ, সেটা আমার কোনো অসুবিধা নেই, দিতে পারি। ওইখান থেকেই উৎপত্তি আর কি। আপনি যেহেতু জিজ্ঞেস করলেন স্কোয়ার ফুট সেন, সেই জন্য তো মাঝে মাঝেই তো টিভিতে দেখি, এবং শুনলাম নাকি ওই শান্তনু সেন হাইকোর্টে না কোথায় কেস করেছে, তার জন্য নাকি একটা বড় অঙ্কের টাকা মানহানি মামলা করেছে। সেই মামলার কি শেষ পর্যন্ত জানি না, কিন্তু সেটা সত্ত্বেও এখনও পর্যন্ত স্কোয়ার ফুট নাম সেন বলেই অনেকেই ডাকে আর কি।
তা মামলা যদি হতো তাহলে তো, যদি তার জয়ী হতো তাহলে তো নিশ্চয়ই ওই ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যেত, কিন্তু ওই চ্যাপ্টারটা এখনো ক্লোজ হয়নি। কোন অভিযোগটা করব সেটার খতিয়ান দীর্ঘতম। তবে যেটা সত্য সেটা হচ্ছে এই যে একটা পৌর প্রতিনিধি বলুন বা একজন নির্বাচিত প্রতিনিধি বলুন, তাদের কাছে জনতার যে এক্সপেকটেশন আর কি, যে চাহিদা, সেই চাহিদাগুলোর কোনো ক্ষেত্রেই কোনো পজিটিভনেস আমরা দেখিনি, দেখতে পাচ্ছে না, জনগণ দেখতে পাচ্ছে না। এখন তাহলে আপনার প্রশ্ন আসবে যে তাহলে আপনাদের এত পিছিয়ে আছেন কেন, জনতার আপনাদের সমর্থন করছে না কেন? হ্যাঁ, এত কিছু করার পরে ওরা 40, 45, 47 ভাগ মানুষের ভোট পাচ্ছে, আপনারা এত সততা নিষ্ঠার সাথে থেকেও কেন 6-7% বেশি আপনাদের মানুষ সমর্থন করছে না? তাহলে কি ওদের থেকেও বেশি মানুষ আমাদের ঘৃণা করে? আমি বলবো মানুষ আমাদের ঘৃণা করে না, মানুষ আমাদের কাছে, আমরা মানুষের প্রত্যাশা এখনও পূরণ করতে পারিনি, মানুষের সেই প্রত্যাশা পূরণের লড়াইয়ে আমরা আছি। আর ওর বিরুদ্ধে অভিযোগ বলতে কি অভিযোগ আমি করব সেটা তো আমি বুঝে পাচ্ছি না যে কোনটা স্পেসিফিক অগ্রাধিকার দিয়ে অভিযোগ করব। কিন্তু মূলত একটা মানুষ নির্বাচিত হওয়ার পরে সে যদি শুধুমাত্র অর্থের পেছনে দৌড়োয়, তাহলে যেটা হওয়া কাম্য নয় সেটা হয়েছে। হ্যাঁ, এবার এটাও সত্য যে কোনো সময় যেহেতু ডক্টর সেন হসপিটালের সাথে যুক্ত, এবং ইয়েতে যে বিভিন্ন সময় আমার কাছে কানে টুকটাক খবর আসে আর কি, যে গরিব মানুষের বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কেস হলে হস্তক্ষেপ করতে গেলে সেটা তাকে করতে হয়। একজন নাগরিক দ্বারা নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে সবসময় তো মানুষকে বঞ্চিত করতে পারেন না, সেই হিসেবে তিনি করেছেন। হয়তো আমাদের অনুরোধেও কোনো কেস তিনি করেছেন, কিন্তু তা বলে এটা প্রমাণিত হয় না যে উনি একজন সাকসেসফুল একজন জনপ্রতিনিধি। ফলে অভিযোগের কোনো রকম মানে নির্দিষ্ট কোনো রকম অভিযোগ আমার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। কিন্তু কোন অভিযোগটা যে পজিটিভ আমি জানি না, কোনটা ইতিবাচক কোনটা নেতিবাচক। বেশিরভাগটাই আমার মনে হয় সবটাই নেতিবাচক মনে হয়েছে আর কি। তেমনি আজকে আমি তো আশ্চর্য লাগলো, আমার সেদিকে আমি মিছিলটা দেখলাম, ওই মোদির যে মিছিলটা, মোদিবাবু যে মিছিলটা শ্যামবাজার থেকে করলেন, তার পরের দিনই মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা মিছিল হয়েছিল, সামনে শান্তনুবাবু হাঁটছিলেন আর কি। হঠাৎ করে দেখলাম মমতা ব্যানার্জি নিজে গিয়ে, ওনাকে অতীন ঘোষ সামনে ছিলেন, ওনাদের ববি হাকিমও ছিল, তাদের সামনে থেকে শান্তনু সেনকে ওখান থেকে সরিয়ে দিল। আই হ্যাভ সিন মাই ওন আইজ, ভিডিওটা নাও স্টিল আই এম ক্যারিং দ্যাট ভিডিও। হ্যাঁ, এইগুলো হচ্ছে এবং অঞ্চলেও কানাঘুষো শোনা যাচ্ছে। আমি যেহেতু সবসময় বেশিরভাগটাই বাইরে থাকি, বাইরে এতে করি, যেহেতু ডাইরেক্ট পলিটিক্সের সাথে আমি যুক্ত নই, তৎসত্ত্বেও আমি দেখেছি আর কি। যেভাবে আমার এই অভিজ্ঞতা, এবং কোনোটাই খুব পজিটিভ বলে আমি এটা খাড়া করতে পারছি না। তবে আজকে শান্তনু সেনকে যেভাবে চিহ্নিত মমতা ব্যানার্জি করছে, এটা বোধহয় মমতা ব্যানার্জি প্রিভিয়াস হিস্ট্রিটাও শান্তনু জানতেন আর কি, জানার পরেও তিনি ওনাকে প্রশ্রয় দিয়েছেন। আমি পরশুদিনের আগের দিন দেখলাম একটা মনোবেদনার একটা ইন্টারভিউ দেখলাম, এই সময় দিয়েছে, আমার কাছে আছে ইন্টারভিউটা, যে আমি এত কিছু করেছি, এত কিছু আমার জীবনে রাজনীতিতে তৃণমূলের জন্য করেছি, কিন্তু আজকে আমি বঞ্চিত, আমি নিঃস্ব, ইত্যাদি এরকম বলেছেন, আমার কাছে আছে, কাগজটাই আছে। ফলে তার মধ্যেকার অনুশোচনাটা কতটা কি সেটা তিনি ভালো বলতে পারবেন। অনুশোচনা কিসের জন্য এগুলো করেছেন, একটা পার্টির স্বার্থে করেছেন, না এগুলো করে উনি ভুল করেছেন বলে অনুশোচনা করছেন, সেটা আমি বুঝতে পারিনি ওনার লেখাতে। আমি এটাই বুঝেছি যে উনি এগুলো করেছেন পার্টির স্বার্থেই করেছেন, এই নেতিবাচক কাজগুলো, এবং আজকে সেটা যেহেতু তিনি পাচ্ছেন না আর কি, সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে সমর্থন পাচ্ছেন না বলেই হয়তো উনি এটা বলেছেন। এটা আমি ক্লিয়ার হতে পারিনি আর কি। আই এম রাদার কনফিউজড রিগার্ডিং দ্যাট স্টেটমেন্ট আর কি। এই